ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে সম্প্রতি দেওয়া এক ইমেইলে সাক্ষাৎকারে চলতি বছরেই তার দেশে ফেরার কথা জানান। যদিও এর আগেও বাংলাদেশে ফিরে আসার কথা জানিয়েছেন তিনি, তবে এবারের বিষয়টাও কতটা সত্য কিংবা তার দেশে ফেরা কতটা সহজ সেই বিষয়টিও সামনে আসছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম শেখ হাসিনার এই ফিরে আসার ঘোষণাকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সাহস থাকলে দেশে এসে তাকে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করার আহ্বানও জানান তিনি। আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। মাসুদ কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলছিলাম শেখ হাসিনার ফিরে আসা কতটা সহজ, এ বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রথমে যেতে চাই মাসুদ কামালের কাছে। মাসুদ কামাল, শেখ হাসিনা যে ফিরে আসবে, চলতি বছরেই ফিরে আসার যে একটা ঘোষণা তিনি দিয়েছেন এনডিটিভিকে, সেই ফিরে আসাটা আসলে কতটা সহজ, বা বাংলাদেশের কারো কাছে এরকম কোনো খবর আছে কিনা যে শেখ হাসিনা খুব দ্রুত ফিরবে? না, আমি এটা বলতে পারবো না কারোর কাছে খবর আছে কিনা। গোপনে কারোর কাছে খবর থাকতেও পারে, এটা তো আর আমার বলতে পারার কথাও না। আপনার সিনিয়র সাংবাদিক হিসেবে আপনাদের কাছে কোনো সময় ফোন? এটা সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার না ভাই, এটা উনি আসবেন কিনা উনি জানেন। তবে আপনি আমাকে বলতে আপনি আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আসলে সম্ভাব্য কি হতে পারে, আশাটা রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য হতে পারে, অথবা কি মানে এর আসার পর কি হতে পারে, এটা নিয়ে আলোচনা করতে পারেন আপনি। দেখেন, উনি আসবেন কি আসবেন না এটা আপনাকে কনফার্ম হওয়ার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। কারণ উনি বলেছেন যে এই বছরের মধ্যে আসবেন। 31শে ডিসেম্বরের পরে তো এই বছর থাকবে না, কাজে আসলে উনি আগামী 5 মাসের মধ্যে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে আসবেন কিভাবে, অথবা আরেকটা প্রশ্ন হতে পারে আসলে পরে কী হতে পারে। এখন আসলে উনি আগে একবার বলেছিলেন, কিন্তু যখন ইউনূস সাহেব ক্ষমতা ছিলেন তখন বলেছিলেন যে উনি আশেপাশে আছেন, চট করে ঢুকে যাবেন। তো এই চট আর শেষ হয় নাই। ওই চট মানে যে অল্প সময়, যে কোনো সময়, ওটা আমরা গত কয়েক মাসে দেখি নাই যে উনি চট করে ঢুকে পড়েছেন, অথবা ঢুকতেও পারেন, ঢুকে আবার চলে গেছেন, এটা হইতে পারে। ওইটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা সেরকম কিছু দেখিনি। এই দফায় উনি আসতে পারেন, আবার আসতে নাও পারেন, কিন্তু আসেন আর না আসেন, উনি যে কথাটা বলেছেন এটাকে আমি গুরুত্ব দিই। আগেরবার চেয়ে এবারটা গুরুত্ব দিচ্ছেন? হ্যাঁ, আগেটা গুরুত্ব দিই না, এইবারটা গুরুত্ব দিচ্ছি কেন, অনেক সময় না মানুষ মানে আপনার কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে যায়, অথবা আবেগে আপ্লুত হয়ে কিছু বলে ফেলা। কিন্তু যখন মানুষ একটা কিছু লেখে, তোর মধ্যে হিসাব নিকাশ করে লেখে, আবার লেখাটা একবার রিভাইজ দেয়, পরে বানান টানান দেখে, এরকম। ওনার যে ইন্টারভিউটা এনডিটিভি প্রচার করেছে, এটাকে লিখিত ইন্টারভিউ। আসলে এনডিটিভি ওনাকে প্রশ্ন পাঠিয়েছেন, উনি এটা লিখিত উত্তর দিয়েছেন। কাজে এটা ওনার চিন্তা ভাবনা করে বলা কথা। শেখ হাসিনার ভালো মন্দ নিয়ে আপনি যত কিছু বলেন না কেন, আমি কিন্তু শেখ হাসিনাকে মূর্খ মনে করি না। ওনার উনি মেধাবী লোক, কোনো সন্দেহ নেই এতে। একটা লোক এত অপকর্ম করছেন টানা 10-15 বছর, তাই না? একদম মানে কিছুই না বুঝলে, কিছুই না জানলে এটা পারতেন না, করছেন তো। জনবিক্ষোভ না হলে, মানে সর্বাত্মক মানে মানুষের বিক্ষোভ না হলে আমাদের দেশের যে পলিটিক্যাল পার্টি, এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলি ছিল, এই পলিটিক্যাল পার্টির তো ওনাকে নামানোর অনেক চেষ্টা করছে, পারে নাই তো ভাই। শেষ পর্যন্ত পাবলিকের নামাইছে যায়নি, তাই না? কাজেই এটা মানে ওনার এই মানে মেধাটা উনি কোন জায়গায় ব্যয় করছেন ওনার ব্যাপার, কিন্তু ওনার মাথায় বুদ্ধি আছে, এবং এই বুদ্ধি খাটে উনি একটা কথা বলছেন। এই কথার রাজনৈতিক গুরুত্ব আমি মনে করি অনেক কীভাবে বলি আপনাকে। প্রথমত আমি যেটা মনে করি যে এর মাধ্যমে তার দলের যে নেতাকর্মী যারা আছে তাদের মধ্যে এক ধরনের, এটাকে কি বলবো, এক ধরনের এনার্জি, এক ধরনের এটা তৈরি হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। এর আবার নেতিবাচক দিকও আছে। এনার্জির ঠেলায় কেউ হয়তো লাফায় রাস্তায় চলে আসবে, এসে পুলিশের দুটো পেদানি খাবে, অথবা একটা মামলা হবে, আবার তার ফ্যামিলি কিন্তু একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়বে। এটা হলো একটা নেতিবাচক দিক। ইতিবাচক দিক হলো তারা ডিসেম্বর পর্যন্ত এই এনার্জিটা তাদের মধ্যে লালন করবে। তারা ডিসেম্বর পর্যন্ত ভাববে যে হয়তো আমার নেত্রী আসবে। দেখেন, প্র্যাকটিক্যালি চিন্তা করলে শেখ হাসিনার
আইসা বাংলাদেশে আইসা আবার নতুন করে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার মতো বয়স ওনার নাই। আসলে বয়স একটা ফ্যাক্টর, আপনি যত পাওয়ারফুল লোক হন, ট্রাম্পের জন্য কিন্তু বয়স ফ্যাক্টর। কাজেই ওনার সেই অ্যাবিলিটি আছে বলে আমি পার্সোনালি মনে করি না। এনডিটিভি তাকে একটা প্রশ্ন করেছেন, বাংলাদেশের বর্তমান সরকারের কিছু সীমাবদ্ধতার সুযোগে আওয়ামী লীগ আবার খানিকটা জনসমর্থন ফিরে পাচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই সমর্থনকে রাজনৈতিক সাফল্যে রূপ দেওয়ার মতো সাংগঠনিক শক্তি আসলে আওয়ামী লীগের আছে কিনা? বাংলাদেশের সরকারের কি সীমাবদ্ধতা তাকে আসার পথটাকে পরিষ্কার করে দিচ্ছে কিনা? না, এটা এভাবে আমি বলবো না। শুনেন, বাংলাদেশে যতবার সরকার পরিবর্তন হয়েছে, যতবার যখন নতুন কেউ একটা ক্ষমতা এসেছে, প্রতিবারই আমি দেখেছি যেটা নতুন যারা ক্ষমতা নিয়েছে তাদের জনপ্রিয়তার কারণে জনগণ তাদেরকে বসিয়েছে তা কিন্তু নয়। প্রতিবারই ক্ষমতা পরিবর্তন হয়েছে, যারা ক্ষমতাসীন ছিল তাদের অজনপ্রিয়তার কারণে জনগণ তাদেরকে নামিয়ে দিয়েছে। নামানোর পর যে আসতে আসছে, কিন্তু নতুন কাউকে চেয়ে চিনতে আল্লাহর কাছে দোয়া করে নিয়ে আসছে যে অমুকে না আসলে আমার দেশ চলবে না, এমনটি হয় নাই। বাংলাদেশে এবার নির্বাচনও তাই। এবারে নির্বাচন তো কোনো কেউ ছিল না, এবারে নির্বাচনটা একটু ডিফারেন্ট। এবারে নির্বাচন তো আর ইমিডিয়েট পাসটা সে তো আগেই পালাই গেছে, কাজে এইটা অন্যরকম। কিন্তু এর আগের প্রতিবারই কিন্তু একই রকম ছিল। তো এখন সেই জিনিসটা মানে আপনার এই গভর্নমেন্ট আসছে মতো 4 মাস, এই গভর্নমেন্টে যদি দেশ চালাতে ব্যর্থ হয়, এই গভর্নমেন্ট যদি মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে মানুষ অবশ্যই নতুন কাউকে আনবে। এখন সেটা আওয়ামী লীগকে বাদ দিয়েই হবে আমি এভাবে মনে করি না। যে কেউ আসতে পারে, আওয়ামী লীগও আসতে পারে, কিন্তু ডিপেন্ড করছে এই গভর্নমেন্টের উপর। এই গভর্নমেন্ট যদি ভালোভাবে চালায় তাহলে দেখবেন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমি আরও কয়েকটি বিষয় নিয়ে আসবো সেই ফিরে আসা নিয়ে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি ফিরে আসলে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরবেন কিনা সেটা একটা প্রশ্ন। সেই সাথে তিনি ডিটিভিকে বলেছেন 24 পরবর্তী সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম হয়েছে। আরেকটি হলো 24 পরবর্তী পাকিস্তান মডেলের ধাবিত হয়েছে বাংলাদেশ, আর সংখ্যালঘুরা অনিরাপদ হয়েছে 24 সালের পরে। কি বলবেন আপনি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমি এ কথা বারবার বলেছি যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ নাই। পলিটিক্যালি, রাজনৈতিকভাবে সে ডেড। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা, সম্ভাবনা যারা দেখছেন অথবা করছেন, এটা সিম্পলি হচ্ছে একটা জাবর কাটা। আহা যদি হতো, হায় রে হায় যদি এর মনটা করা যেত, এরকম এমন যদি হতো, এরকম একটা ফিলিংসের জায়গা থেকে আর কি। তো সেইটার প্রথম কারণ হচ্ছে যে পৃথিবীতে গত 100 বছরে অথবা তারও আগে এরকম কোনো ঘটনা নাই যে একজন শাসককে পদচ্যুত করা হয়েছে, তাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এমন স্বৈরশাসক তিনি আবার কোনো না কোনো ফর্মে ক্ষমতায় ফিরে আসছেন। বাংলাদেশের, আমাদের এই ভূখণ্ডের ইতিহাসে দেখবেন সেই ত্রয়োদশ শতাব্দীতে সেন বংশের যে রাজা লক্ষণ সেন তার রাজদরবারের পিছনের গেট দিয়ে খাবারের সময় পালায় চলে গেছেন। তো চলে যাওয়ার পর কিন্তু লক্ষণ সেন আবার নদিয়া মুর্শিদাবাদ দখল করতে পারেন নাই, ফিরে আসেন নাই। তো 800 বছর পরে আমার এই বৃহত্তর সুবা বাংলা, যেটা সুলতানি বাংলা, সেই বাংলাতে এই ঘটনাটা দ্বিতীয়বার ঘটেছে। সেটা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে। রান্না করা খাবার ছিল, টেবিলে গুছানো ছিল, খাবার সময়ও হয়েছিল, কিন্তু তিনি পিছনের দরজা দিয়ে পালায়া চলে গেছেন। এবং শুধু নিজে পালিয়ে যান নাই, পালিয়ে যাবার আগে ওনার আত্মীয় স্বজন যারা ছিল তাদের সবাইকে তিনি পালানোর ব্যবস্থা করেছেন। তো সেই রকম, যদি আমি কথাটা বারবার বলেছি, এটা শুনতে খারাপ লাগতেছে, গণভবনে যদি ওই দিনকার শেখ হাসিনা মারা যেত তাহলে আওয়ামী লীগ বেঁচে যেত, দল আকারে, তার রাজনীতি আকারে। কিন্তু যেই দলের নেতা তার পুরো লক্কর ঝক্কর বাহিনী সহ, আত্মীয় স্বজন সহ ধারাবাহিকভাবে 36 দিনে পালাইছে, সেই বাহিনীর নেতা আর কোনো দিন নেতা আকারে ফিরতে পারবে না। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। আওয়ামী লীগের লোকদের সাথে তো আমাদেরও কিছু পরিচয় আছে। আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা একসাথে বসলে শেখ হাসিনা এবং তার ক্যাবিনেটের 14 গোষ্ঠী উদ্ধার করে তারা কনভারসেশনে। আওয়ামী লীগের নেতাদের এক গ্রুপ আরেক গ্রুপ কলকাতায় মারধরও করছে, ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় সুযোগ পাইলে মারতেছে। কারণ যারা রাজনীতি করছেন বহু বছর, তারা দেখতে পেয়েছেন যে হাসিনার মিসগাইডেড পলিটিক্স, গণহত্যা, নির্বাচন ধ্বংস করে দেওয়া, ভারতের সাথে মাখামাখি, সব কিছু মিলে কিভাবে একটা রাজনৈতিক দল ধ্বংস হয়ে গেছে।
পলিটিক্যালি আওয়ামী লীগের ফেরার সিম্পলি কোনো যৌক্তিক জায়গা নাই। এখন আবার হিস্ট্রিতে চলে আওয়ামী যাই, লীগ ফিরবে না নাকি শেখ হাসিনা ফিরবে না? কোনোটাই ফিরবে না। পলিটিক্যালি 15 আগস্টের পরে তো আওয়ামী লীগ ফিরেছে বেশ অল্প এখন কয়েক বছরের পার্থক্যটা মধ্যে। বলি, 75 আর 24-এর পার্থক্য হচ্ছে 75-এ কোনো গণ অভ্যুত্থান হয়নি, 75-এ একটা কু হয়েছে। কিছু মুক্তিযোদ্ধা প্রচণ্ড বীরত্বের সাথে যারা যুদ্ধ করেছেন বিভিন্ন সেক্টরে, সেই রকম যোদ্ধারা কু করে শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করেছেন। সেটার সাথে পুরো সারা বাংলাদেশ এই প্রসেসের সাথে ইনভলভ ছিল না। ক্ষমতা কে নিয়েছে? 75-এ শেখ মুজিব মারা যাওয়ার পরে ক্ষমতা কে নিয়েছে? মোস্তাক আহমেদ। কোন দলের নেতা? আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের বাকশালের শেখ মুজিবের ক্যাবিনেটের 22 জন মুস্তাক আহমেদের সাথে একই ক্যাবিনেটে মন্ত্রী হয়েছে, পালাইতে হয়নি তো। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ছিল। আওয়ামী লীগ 4 টুকরা হয়ে 79 সালে নির্বাচন করেছে না? 4 টুকরা আওয়ামী লীগ নির্বাচন করছে একসাথে। তাহলে কি পালায় নাই তো? তাহলে আওয়ামী লীগের লোকজন ছিল তো কেন? কারণ হচ্ছে শেখ মুজিবের অন্যায় অপকর্মের বিরুদ্ধে কু হয়েছে, পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে, সারা দেশবাসী খুশিও হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান হয়নি এবং শেখ মুজিব পালায়া যায় নাই। এটা হলো সবচেয়ে বড় জিনিস। শেখ মুজিব দেশে ছিল, দেশে বসে সে খুনের শিকার হয়েছে। আপনি বলছেন 79 সালে নির্বাচন করেছে, কিন্তু এবারে যদি সুযোগ দিলে তো আওয়ামী লীগ নির্বাচন করবে। প্রশ্নই আসে না নির্বাচন। গণ অভ্যুত্থান আর ওই কুয়ের শিকার হয়ে আওয়ামী লীগের ফিরে আসা তো এক জিনিস না। তাকে পদচ্যুত করা হয়েছে। তো পদচ্যুত করে যে পালায়া চলে গেছে তাকে আবার ক্ষমতায় আনা অথবা নির্বাচন করা, ক্ষমতা রাজনীতি করতে দেওয়ার আলোচনাটা কখন আসবে? যখন তার 17-18 বছরের কুকর্মের, খতিয়ানের, আমলনামার, গণহত্যার, নির্বাচন ধ্বংস করার, অর্থনীতি ধ্বংস করবার বিচার আচার হবে। এই নেগোসিয়েশন তাকে করতে হবে। যেই দলের একটা নেতাকর্মী এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায় নাই, তারা শুধু ক্ষমা চাই না, বরং তারা এখনো পর্যন্ত মিছিল মিটিং করে হাসিনার কর্মকাণ্ডের প্রশংসা করে যাচ্ছে। তারা কেউ এটার বিপক্ষে কথা বলছে না। অতএব সেরকম একটা দলকে নেগোসিয়েশনের সুযোগ, রিকনসিলিয়েশনের সুযোগ আপনি কোথায় দেবেন? হ্যাঁ, পার্থক্য কোথায়? যারা ফৌজদারি অপরাধ করেছেন তাকে ফৌজদারি বিচার করবেন, রাজনীতি অন্য জিনিস। আওয়ামী লীগ দল আকারে রাজনীতি করতে পারবে না, কিন্তু ব্যক্তি যারা কোনো ফৌজদারি অপরাধ করেন নাই, যারা অন্যায় করেন নাই, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা, চাঁদাবাজি করা, তারপরে তাদের ব্যবসা বাণিজ্য দখল করা, সেইটা হচ্ছে আইনের শাসনের লঙ্ঘন। ওই সীমাটা আমাদেরকে মেনে চলতে হবে। সেক্ষেত্রে আমি যেটা প্রশ্ন করেছিলাম যে 24 পরবর্তী পাকিস্তান মডেলের দিকে ধাবিত হচ্ছে দেশ, 24 পরবর্তী সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম হয়েছে, সংখ্যালঘুরা অনিরাপদ, এই তিনটা অভিযোগ তিনি করেছেন। প্রথম কথা, সংখ্যালঘুর ব্যবসা দেখেন। বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তাহীনতা এটা একটা দিল্লির বয়ানের পলিটিক্স, যেটা আওয়ামী লীগ কন্টিনিউ করে যাচ্ছে। এবং আবুল বারাকাতের যদি রিসার্চ দেখেন, একটা বাটপার অর্থনীতিবিদ, যেটা আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, এই দালাল অর্থনীতিবিদও পর্যন্ত দেখিয়েছে গত 30-40-50 বছরে আমাদের সংখ্যালঘুরা তাদের জমি জমা, ধন সম্পদ, বাড়িঘর দখলের লার্জ অ্যামাউন্ট 70-80% হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা করছে। কীভাবে হইল? আওয়ামী লীগের সময় আপনার মনে আছে প্রিয়া শাহ নামে এক হিন্দু মহিলা ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিছে না, যে বাংলাদেশের 3-4 কোটি হিন্দু এখানে অনিরাপদ। তো এটা কার আমলে করছে? কার আমলে? এই যে গত হাজার হাজার হিন্দুরা দেশ ছেড়ে চলে গেছে, বাংলাদেশের 56 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল কারা? দিল্লির ব্লেসিং পাওয়া সরকার, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, প্রায় 30-35 বছর, 35-36 বছর। তাহলে এই পুরো সময়ে যদি হিন্দুদের সংখ্যা কমে যায়, অনিরাপদ হয়, চলে যায়, কার আমলে হয়েছে? তাদের আমলিত হয়েছে। প্রশাসনে দেখেন, সাবেক যে ডক্টর মোমেন যে ছিল আওয়ামী লীগের ফরেন মিনিস্টার, সে বলেছে না প্রশাসনে 22-26% পর্যন্ত হিন্দু জনগোষ্ঠী আছে। কিভাবে সম্ভব? তাদের জনগোষ্ঠী হচ্ছে 8-9%। তাহলে সিভিল সার্ভিসে তারা কিভাবে এই পরিমাণ সংখ্যায় যায়? এটা কি বৈষম্যের এক্সাম্পল? তাহলে এই বাস্তবতায় দেখতে হবে যে সত্যতা কতটুকু আর হচ্ছে এর ভিতরে পলিটিক্স কতটুকু। পাকিস্তান মডেলের বিষয় হলো, দেখেন, দিল্লি আওয়ামী লীগকে দিয়ে একটা ফরেন পলিসি আমাদের এখানে এস্টাবলিশ করিয়েছে যে দিল্লির চোখ দিয়ে আমার ফরেন পলিসি ঠিক করতে হবে। যেভাবে 71 সালে সেই সেপ্টেম্বর-অক্টোবর মাসে 7 দফা চুক্তি চাপিয়ে দিয়েছে যে আমার কোনো ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি থাকতে পারবে না, যে শর্তে ভারত আমাকে সাহায্য করেছে। অতএব সেই দিল্লির চোখ দিয়ে কেন আমি পৃথিবী দেখবো? আমি তো একটা স্বাধীন দেশ। আমি কার সাথে সম্পর্ক করব, কার সাথে করব না, আমি বেইজিংয়ে আগে যাব না মালয়েশিয়াতে আগে যাব না ওয়াশিংটনে যাব, সেটা ডিকটেট করবার মানুষ তো শুধুমাত্র দেশের মানুষ। তারা ডিকটেট করতে পারবে, তারা তারেক রহমানকে বলতে পারবে, এর বাইরে তো কারো বলার সুযোগ নাই। অতএব বাংলাদেশের সভরেন্টির কোয়েশ্চেনে, নিরাপত্তার প্রশ্নে
চায়না, তুরস্ক, পাকিস্তান সবার সাহায্য লাগবে, কারণ আমরা একটা হস্টাইল বর্ডারে বাস করছি। যে আমার রাষ্ট্রের অখণ্ডতায় বিশ্বাস করে না, যে এই রাষ্ট্রটাকে স্বাধীন মনে করে না, তার 2 টাকার অ্যাম্বাসেডার ঢোকার পথে আইসব আমার সভরেন্টি নিয়ে কোশ্চেন করতেছে। তার ওই পারে বিজেপির যে ক্লাউন পলিটিশিয়ানরা আছে, কিছু মূর্খ তৃতীয় শ্রেণীর থার্ড গ্রেডেড পলিটিশিয়ান, তারা বলে বাংলাদেশকে তার অঙ্গ, তাদের শরীরের অংশের মতো মনে হয়, মানে ভারত মাতার অঙ্গ তারা মনে করে। তাহলে সেই জায়গায় যে দাঙ্গল পতাকা লাগাইছে, অখণ্ড ভারতের রাজনীতি করতেছে, বিজেপির ফ্যাসিবাদ, এগুলো মিলায় প্রতিদিন আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি কেউ লঙ্ঘন করবার চেষ্টা করে, আমার এটা রক্ষা করবারও তো আমাকে চেষ্টা করতে হবে। সেটার জন্য যদি বেইজিংয়ের সাথে সম্পর্ক করতে হয়, তুরস্কের সাথে করতে হয়, পাকিস্তানের তৈরি করা F-17 থান্ডার প্লেন কিনতে হয়, আমার দেশের 2 কোটি নাগরিককে যদি ট্রেন করতে হয়, সামরিক প্রশিক্ষণ দিতে হয়, সবই করতে হবে আমার স্বাধীনতা রক্ষা করবার জন্য। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল। যদি শেখ হাসিনা ফেরে, বা আপনারা বলছেন হয়তো ফিরতে পারে, যদি ফিরে আসলে কাদের বেশি ক্ষতি বা কারা বেশি বিপদে পড়বে বলে মনে হয়? দেখেন, সে নিজেও বেশি বিপদে পড়তে পারে, হতে পারে অনেক কিছু। আমি বলতে পারবো না, বাট একটা জিনিস হলো আমি কিন্তু কতগুলো সম্ভাবনার কথা বলছি। যে ধরেন হাইপোথেটিক্যালি, ধরেন উনি ফিরল, হয়তো সকল সম্ভাবনাকে আমি বাদ দিলাম, সব কিছুকে বাদ দিয়ে বললাম যে উনি প্লেনে করে কীভাবে প্লেনে ফিরল, এয়ারপোর্টে উনি যেদিন আসবেন সবাই জানলো, তাহলে কি হবে? তাহলে ওনার তো অনেক কর্মী সমর্থক আছে, আওয়ামী লীগের লোকজন তো আছে বাংলাদেশে। আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দেন বা না দেন, দিতে চান বা না চান, এর উপর তো নির্ভর করবে এই লোকগুলো বাংলাদেশে আছে। এদেরকে আপনি বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিতে পারবেন না, এরা কর্পূরের মতো উবেও যাবে না। তো তারা যদি ওখানে যায়, গেলে কি হবে? গেলে একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। যে মনে করেন এখন ওনাদের যদি আপনি যেতে না, যেমন ধরেন 23 তারিখে ওনাদের প্রতিষ্ঠা বার্ষিকী, কই অনলাইনে কে দিন কী বলছিল প্রতিষ্ঠা বার্ষিকী পালন করো, কী পালন করবো তাও বলে নেই কিছু। তাতেই দেখেন গভর্নমেন্ট 6 জেলায় আর্মি নামাই দিছে, বিজেপিও নামাইছে। এখন তার মানে কী হয়েছে? পুলিশের উপর গভর্নমেন্ট নির্ভর করতে পারে নাই। তো এটা তো আমি মনে করি যে এক ধরনের ভীতি, এবং এই ভীতিটা একদম অমূলক ভীতি, সেটা আমি হয়তো ভাবতে পারি, কিন্তু গভর্নমেন্ট তো ভাবে নাই। গভর্নমেন্ট তো নামাইছে, এখন নামে গভর্নমেন্ট কিন্তু তার শক্তিমত, তার পরিচয় দিচ্ছে, তারা এতটুকু ভয় পাইছে। এখন যদি শেখ হাসিনা চলে আসে, তাহলে গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট তো বলতে ঠিক আছে, ওখানে কেউ যাইতেই পারবে না, ওখানে 144 অথবা আপনি কারফিউ দিয়ে দিলেন, ধরলাম, সবই ধরলাম, যে তারপর সে আসলো। এখন বলবেন যে না, তাহলে এত সে বোকা হবে না, আসবে না। শেখ হাসিনা আপনি হাজার সমালোচনা করেন ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু সে যে একজন সাহসী মহিলা, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। তার কিন্তু ভাই সাহস আছে। 1/11 সময় দেখছি আমরা, আমেরিকা চলে গেছে, আমেরিকা থেকে তারা সবাই বলছে আপনি যায়েন না, সে কিন্তু দেশে চলে আসছে। তো এখন সাহস, দুঃসাহস অনেক কিছু হতে পারে। ধরলাম এই সাহসটা তার জন্য ক্ষতিকর, ধরে নিচ্ছি কথার কথা, ক্ষতিটা কী হবে? তাকে নিয়ে আপনি জেলে ঢোকাবেন, ঠিক আছে, ঢুকালে পরে কী হবে? তাহলে ফাঁসি দিয়ে দিবেন, কারণ তার মধ্যে তো ফাঁসি রায় আছে। অথবা আপিল হবে, আপিলের দিন এখনও হবে কিনা আমি জানি না, ডিসেম্বরে আসলে বোধহয় আপিলের মেয়াদ থাকবে কিনা আমি বলতে পারবো না, মনে হয় থাকবে না। তাহলে আপনি তার ফাঁসিতে চড়াই দিলেন, তারপর কী হবে? তারপরে কিন্তু সহজ কিছু হবে না। তারপরে যেটা হবে, সেটার আফটার ইফেক্টে কিন্তু গভর্নমেন্টকে ভাবতে হবে। বাংলাদেশে একটা অস্থিরতা আর কতদিন চলবে ভাই? কাজেই আমি জানি না উনি কেন এগুলি বলেন, কেন বলেন না, অথবা সরকার কীভাবে হ্যান্ডেল করবে, আমি এগুলি বলতে পারবো না। কিন্তু একটা জিনিস হলো কি জানেন, আমি নিজে সবসময় মনে করি যে দেশে অস্থিরতা বেশি দিন থাকা ঠিক না। দেশটাকে আপনি দেশটাকে যদি গড়তে চান, সামনের দিকে নিতে চান, দেশটাকে দয়া করে বিভক্ত করেন না। ফুয়াদ ভাই এখানে আছেন, ওনার পলিটিক্যাল পার্টি ওনার একটা আছে, ওনাদেরও একটা ভয়েস আছে। কিন্তু আমি সকল পলিটিক্যাল পার্টিকে বলি যে আপনারা বিভক্তি রাজনীতি আর করেন না। যে খারাপ, সে সমাজে খারাপভাবে চলবে, লোককে তাকে খারাপ বলবে, তাকে লোকে ভোট দেবে না। কিন্তু সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন। ওই তুমি বাদ, তুমি এই দেশে নাগরিকই না, যাও, তুমি কোনো কথা বলতে পারবে না। এই যে প্রবণতাটা না আলটিমেটলি দেশের জন্য লং রানে কোনো উপকার আসবে না, এটা আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি। আর ফুয়াদ ভাই যে কথাটা বললো যে আওয়ামী লীগ মানে যে দলটাকে দেশ থেকে একবার পালাইয়া যেতে হয়, তারা আর ব্যাক করতে পারে না, এটা হয়তো অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় নাইও।
কিন্তু কি আছে কি নাই তার উপরে আগামীকালকেও হবে এটাও ঠিক না। আবার বৃষ্টির দিনে বজ্রপাত হয়, শুকনোর সময় বজ্রপাত হয়, হতেই পারে। এই যে মার্কোস চলে গেছিল ওটা ফিলিপিন্স থেকে, তার পোলা তখন ওই দেশের করে সরকার প্রধান, তারই ছেলে, ওই পার্টি। তো এগুলো হবে না একদম তা তো না। তো এখন কোশ্চেনটা হলো কি, মানুষ অনেক কিছুই ভাবে। বিষয়টা হলো যে বর্তমান সরকার যদি আওয়ামী লীগের আসার প্রয়োজনীয়তাটাকে জনমনে বুঝাতে পারে যে ওকে ছাড়াও তোমাদের চলবে, দেখো না আমি কত ভালো করতেছি, তাহলে মানুষ চুপচাপ থাকবে। আর সরকার যদি সেই কাজটা যে জিনিসটা ডক্টর ইউনূস পারে নাই, ডক্টর ইউনূস একটু সুবর্ণ সুযোগ পাচ্ছিল, কিন্তু সেটা পারে নাই করতে। এখন দেখা যাচ্ছে যে ইউনূসের আমলে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। যদি সে ঠিকঠাক মতো চালাইতে পারতো, মানুষ তো ভুলেই যেত আওয়ামী লীগের কথা, কিন্তু সে তো পারে নাই। ধীরে 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 আওয়ামী লীগ, আপনার রাস্তাঘাটে যান, আমি তো রাস্তাঘাটে যাই তো, অনেক সময় দেখা সাক্ষাৎ হয়, লোকজন তো কথাবার্তা বলে, শুনি তো। এটা তো শোনার জন্য আওয়ামী লীগকে খেদানো হয় নাই। যে কথা শুনি এটা শুনতে তো আমি চাই না, কিন্তু শুনি তো। মানুষ কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে যে হতাহতের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার নেতৃত্বাধীন, সেই ঘটনার জন্য শেখ হাসিনা তো ক্ষমা চায়নি, তাদের দলের নেতাকর্মীরাও ক্ষমা চায় না, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগে ফিরে আসাটা। এখানে একটা জিনিস আমি বলি আপনাকে, 24-এর গণঅভ্যুত্থানে যে ঘটনাবলী ঘটছে, যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে, এর জন্য আওয়ামী লীগ সরকার দায়ী, শেখ হাসিনার সরকার দায়ী। ধরেন পঞ্চগড়ের আওয়ামী লীগের যে সভাপতি, ইউনিয়ন সভাপতি, সে দায়ী। যদি সে অভ্যুত্থানের বিরোধী থাকে তাহলে তো বিরোধীতা কি আপনি কীভাবে, অনেক সময় আমরা দেখেছি তো ওই সময় কি ও বলছে যে হ্যাঁ শেখ হাসিনা আমি আপনার সঙ্গে আছে, আপনারা করেন, আর ওইটা শুনে শেখ হাসিনা গুলি করছে? না, তা তো না। তাহলে বিষয়টা হলো কি, যে আপনি একটা ঘটনার জন্য সবাইকে দায়ী করেন না। সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না, বাকি ভাই সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না, সবাই মিলে এই একাম করে নাই। তো এখন এই ঘটনাগুলির জন্য আওয়ামী লীগের উচিত ছিল ক্ষমা চাওয়া, আমি মনে করি পার্সোনালি ক্ষমা চাওয়া উচিত ছিল। সেই ক্ষমা চাওয়ার মতো উদ্যোগ আপনি নিয়েছেন, নেন না কেন? সরকারই তো নিতে পারে ইচ্ছা করলে। ক্ষমাটা সে কোথায় কার কাছে চাবে? 1 নম্বর। 2 নম্বর, প্রথম দিকে কয়েকদিন দেখেন আওয়ামী লীগের, আমি যেটা মনে করি আওয়ামী লীগের ওই সময় সরকারে যারা ছিল, আওয়ামী লীগ দল যারা চালাতো, সেন্ট্রাল কমিটিতে যারা ছিল, আওয়ামী লীগের বিভিন্ন এমপি যারা ছিলেন, এরা প্রত্যেকটা লোককে আপনি দায়ী করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার বাইরে এরকম লোক খুঁজলে সারা দেশে কত হবে? 10,000 হবে, 50,000 হবে, 1 লাখ হবে, এর চেয়ে বেশি আপনি পাবেন না যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল। তো তাদের কি হবে? তাদের কি রাজনীতি করার অধিকার থাকবে না? এটা কি আপনি বলবেন না এই আওয়ামী লীগের রাজনীতি এর জন্য দায়ী? যদি আপনি বলেন আওয়ামী লীগের রাজনীতি কি 2014 থেকে শুরু হয়েছে নাকি রে ভাই? এর আগে আওয়ামী লীগের রাজনীতি ছিল না? অবশ্যই ছিল। তাহলে কাজে এত সরলীকতা, হ্যাঁ আপনার হয়তো ব্যক্তিগত একটা ক্রোধ থাকতে পারে, রাগ থাকতে পারে, কই ওই যে ক্ষমা চাওয়ার কথা বলতেছেন, ক্ষমা তো জামাতও চায় না। জামাত চাইছে ক্ষমা পর্যন্ত, জামাত ওই সময় এই রাজনীতি করে নাই। ওই সময় যে গণহত্যা হয়েছে, ওই গণহত্যার প্রতি কি জামাতের রাজনীতি ছিল না? জামাত ক্ষমা চাইছে? চায় নাই তো। আমাদের এখানে আওয়ামী লীগও চায় নাই, জাসদও চায় নাই, ওয়ার্কার্স পার্টিও চায় নাই। চাওয়া উচিত আমি মনে করি। তোমরা তো ভুল করছো রে ভাই। জি, যেতে চাই ব্যারিস্টার সাজ্জামান ফুয়াদ। আমরা একটি অন্য প্রসঙ্গে যেতে চাই, যেহেতু আজকে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে কোনোভাবে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার তিনি করেছেন। এক্ষেত্রে আবার এনডিটিভির একটি প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনায় চীনের যে সহযোগিতার কারণে ভারতের একটা উদ্বেগ রয়েছে। এই উদ্বেগটা কি কোনো প্রধান কারণ হয়ে যাবে কিনা ভারতের উদ্বেগটা? যদিও চীনের রাষ্ট্রদূতের জবাবও দিয়ে দিয়েছেন। আপনি কি মনে করেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কতটা সহজ বা করা যাবে কিনা, যেহেতু আওয়ামী লীগ আমলে আমরা বারবার পিছাতে দেখেছি? আচ্ছা, মাসুদ ভাইয়ের একটু রেসপন্স করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আর সরকার আলাদা করার এই চেষ্টাটা কিন্তু গণহত্যাকে ছোট করার একটা অ্যাটেম্প্ট হয়ে যাবে আর কি। মাসুদ ভাই হয়তো গুড ফেইথে বলে থাকতে পারেন। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সরকারটা জিনিস কাঠামোটা কী, সে কিসের উপরে ভিত্তি করে তার এই সকল কর্মকাণ্ড করেছে? দেখেন, শুধু কি পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন গুলি করেছে? গুলি কি আওয়ামী লীগ করে নাই? ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ছেলেপেলের হাতে কি আমরা অস্ত্র দেখি নাই?
শত শত খুন গত 15, 16, 17 বছরে হাজার হাজার খুনের সাথে কি এই বাহিনীগুলো জড়িত ছিল না? তারা বিরোধী দলের নেতা, বিএনপি, ছাত্রদল, যুবদল, জামাত, শিবির ধরে ধরে পিটায়া তারপরে হচ্ছে থানায় সোপর্দ করে নাই, এদের বাড়িঘর সহায় সম্পত্তি দখল করে নাই, এলাকা ছাড়া করে নাই। 1,34,000 মিথ্যা মামলা সব কি পুলিশ করেছে? পুলিশকে দিয়ে এরা করায় নাই? তাহলে প্রশ্ন হচ্ছে, এবং আপনার মনে থাকার কথা 14 দলের মিটিং হওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে, আপনার মনে আছে, এবং সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে মিলিটারি ডিপ্লয় করা হবে, শুট অন সাইট পলিসি এনফোর্স করা হয়েছে, মিলিটারি ডিপ্লয় করা হয়েছে 14 দলের মিটিংয়ে কিন্তু, এবং সেটা গণভবনে হয়েছে। তো 14 দলের ভিতরে কি আওয়ামী লীগও দল আকারে উপস্থিত ছিল না? এই গণহত্যার জন্য বাহিনীগুলোকে নামানো, এমার্জেন্সি কল করা, মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া, কালেকটিভলিতে এইগুলো করেছে। তারপরে হচ্ছে কাঠামোগতভাবে দেখেন, এই যে স্থানীয় পর্যায়ে যত নির্বাচিত লোক ছিল, সোকল্ড নির্বাচন ছাড়া যারা এই পদগুলো দখল করেছিল, এরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা না? ওয়ার্ডে, ইউনিয়নে, মহানগরীতে, বিভিন্ন কমিটিতে এরাই তো এই কাজগুলো করেছে। এরাই তো লুটপাট কি শুধু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা পালাইছে, এমপিরা পালাইছে? গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে লোকজন পালায় নাই? আমাদের অধিকাংশ গ্রামে গঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো পলাতক, যারা বিএনপির সাথে লিয়াজো করে টাকা পয়সা দিয়ে টিয়া ম্যানেজ করে থাকতে পারতে থাকতেছে, বাইরে পাঠাইছে। প্রশ্ন হচ্ছে, আপনি কাকে কতটুকু শাস্তি দেবেন, তার অপরাধ কতটুকু? ধরেন ওই জেলার ইউনিয়নের যে আওয়ামী লীগের সভাপতি, যার কথা বলছেন মাসুদ ভাই, যে তার অপরাধ হাসিনার অপরাধের সমান না। হাসিনার যদি মৃত্যুদণ্ড হয় এই হাজার হাজার খুনের জন্য, তার এইরকম একটা ফ্যাসিস্ট কাঠামো টিকিয়ে রাখার জন্য, এরকম একটা জঙ্গি গোষ্ঠীকে 17 বছর টিকিয়ে রাখার জন্য তার হয়তো 6 মাস হইতে পারে, 9 মাস হইতে পারে, অথবা কোনো কিছু হইতে পারে না। সে হয়তো একটা কমিশনের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করবে যে আমি এই ফ্যাসিবাদী কাঠামোর সাথে জড়িত ছিলাম, এটাই আমার ভুল। তাহলে আপনি কি করবেন? আমি ইতিমধ্যে আপনার অনেক প্রসেস হইতে পারে, তওবা কমিশন হইতে পারে। আমি এটার একটা ডিটেল প্রস্তাবনা আপনার সাথে সহ বিভিন্ন জায়গায় বলেছি যে আমাদের একটা পাবলিক হিয়ারিং কমিশন করা দরকার, গণশুনানি কমিশন, যেটা আমেরিকাতে সিনেট হিয়ারিং হয়, কংগ্রেশনাল হিয়ারিং হয়, ব্রিটিশ পার্লামেন্টে হয়, যেখানে আপনার দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে যেখানে যেখানে গণহত্যা হয়েছে সেরকম বহু দেশে এরকম কাঠামোগত গণশুনানি আছে, যেখানে এসে ভিকটিমরা কথা বলবে, রাজনীতিবিদরা কথা বলবে, সাংবাদিকরা কথা বলবে, মানবাধিকার কর্মীরা কথা বলবে, আওয়ামী লীগের নেতাকর্মীরাও গিয়ে কথা বলবে, তারা গিয়ে কনফেশন করবে যে কে কতটুকু অন্যায় করেছে, করে নেই, এবং তখন আপনি ফৌজদারি মামলা হিসাবে হিসাব করবেন। সেক্ষেত্রে তো মাসুদ ভাই বলছেন যে আওয়ামী লীগ ক্ষমতা কেন চাইবে? জামাতও তো ক্ষমতা চায়নি, জাসদ ক্ষমা চায়নি, সেটার জন্য দায় কার? সেই দায় কি আমাদের জেনারেশনের, মানে 2024-এর গণ অভ্যুত্থান যারা করছে তাদের দায়? এটা তো ওনাদের জেনারেশনের ফেইলিওর। যারা গত 40-50 বছর ধরে পলিটিক্স করছে, পলিটিক্যাল পার্টিসগুলো, তাদের কালেকটিভ ফেইলিওর যে তারা সেই কাজটা কেন করতে পারে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি 24-এর ফ্রেমকে তো 24-এর মতো করে ডিল করবেন। আপনি কি 71-এর ফেইলিওরটাকে কন্টিনিউ করতে চান? ওখানে কাউকে দোষী করা যায় নাই, অ্যাকাউন্টেবল করা যায় নাই, সো 24টাও আমরা মাফ করে দেবো, মানে এটা তো হইতে পারে না। আপনি পুরাতন একটা অপরাধের বিচার করতে পারেন নাই, এই জন্য কি আপনি 24-এর অপরাধের বিচার করবেন না? তাহলে কাঠামোগতভাবে তো এই জিনিসকে আমরা মেনে নিতে পারি না। যারা গণহত্যা ধ্বংস করেছে, তারা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর, আপনি বাজেট নিয়ে আলোচনা করবেন, এই বিএনপিকে এখন আমরা যত সমালোচনা করব, এর প্রত্যেকটা সমালোচনার রসুনের কোয়া তো আপনার আওয়ামী লীগের মধ্যে, তার 17-18 বছরের শাসনের যে কাঠামো, যেগুলো আমরা এখনো ফেস করতেছি। সেই জন্য হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে গণশুনানি কমিশন করেন। অনেকগুলো মডেল আছে, আমি অনেকগুলো মডেলের কথা এর আগে বিভিন্ন সময় বলেছি। আপনি সাউথ কোরিয়ান মডেলের কথা বলবেন, অথবা জার্মানির মডেলে যাবেন, অথবা হচ্ছে আপনি রিসেন্ট কোনো মডেল আপনি আবিষ্কার করবেন, রুয়ান্ডার মডেলে যাবেন, এগুলো নিয়ে কথা বলেন, সরাসরি কথা বলেন কি অপশনে যাবে। কিন্তু পলিটিক্স ইজ অন্য জিনিস, পলিটিক্যালি তার কোনো স্পেস থাকতে পারবে না এই কাজের পরে, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রথম কথা হচ্ছে যে উদ্বেগ দেখেন কিনা, রাইট, প্রশ্ন হচ্ছে যে ভারতের উদ্বেগ থাকা না থাকার বিষয়ে আপনি আলাপ করতে পারেন, কিন্তু প্রশ্ন যে জিনিসটা আমার করা দরকার সেই জিনিসটা আমাকে করতে হবে। আমি ধরেন যদি বেশি পেঁয়াজের চাষ করে আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই, আমার আর পেঁয়াজ ভারত থেকে আমদানি করার না লাগে, এই প্রশ্নটা কি ভারতের উদ্বেগের সাথে সংশ্লিষ্ট, অথবা আমার কিছু যায় আসে কিনা? আমি যদি এখানে পদ্মা ব্যারেজ করে আমার 34-35টা জেলার কৃষক, আমার যারা জেলেরা আছেন, আমার যারা ওই পাড়ের মানুষগুলো আছেন, কোটি কোটি মানুষ, তারা যদি সচ্ছল জীবনযাপন করতে পারে, তাহলে সেটা নিয়ে কি ভারতের উদ্বিগ্ন হওয়ায় আমার কিছু যায় আসে কিনা? আমি যদি সীমান্ত পাহারাদার বাড়াই সংখ্যায়, সীমান্তে আমি আধুনিক অস্ত্র দেই, আমি যদি ক্যামেরা লাগাই, রাতের ভেতরে নাইট ভিশন ক্যামেরা দেই, এইটা করাই, রাডার বসাই,
তারপরে ড্রোন ইউজ করি, এতে কি ভারতের উদ্বিগ্নতায় আমার কিছু যায় আসে কিনা? প্রথম কথা হলো আমার যায় আসে না, কিছু যায় আসে না। আমি যেটা করব আমার দেশের স্বার্থে এটা করা দরকার কিনা, মানে তারপর বাস্তবায়ন হবে বলে মনে হয়। হবে কিনা সেটা অন্য আলোচনা, বাট কনসার্নের কথা বলছি যে দিল্লির এখানে কনসার্ন আছে, এটাতে প্রথম কথা হচ্ছে আমার কিছু যায় আসে না কার কি কনসার্ন আছে। দ্বিতীয়ত হচ্ছে তারপরও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার সাথে আপনি কথা বলেন, কি কনসার্ন আপনার বলেন আমাকে, আপনার কোন কনসার্ন আছে যেটা আপনার সভরেন্টিকে অ্যাফেক্ট করতেছে, যেটা আমি কাজটা করলে আপনার ক্ষতি হবে। আপনি কি আমার কোনো কনসার্ন মেনেছেন? আপনি যে সেই ৭৪-৭৫ সাল থেকে ফারাক্কা ব্যারেজ চালু করে রাখছেন, আপনি যে ৫৪টা অভিন্ন নদীতে বাদ দিয়ে রাখছেন, আপনি কি কোনোদিন আমার কনসার্ন বোঝার চেষ্টা করেছেন? আমার দেশের 1/3 যে মরুভূমি হয়ে গেছে, $৬০ বিলিয়ন উপরে ক্ষতি হয়েছে আমার কৃষকের, জেলেদের গত ৫০ বছরে, সেই কনসার্ন কি আপনি রাখছেন? আপনি যে প্রতি মাসে আমার ৩০, ৪০, ৫০ জন করে সীমান্তে মারছেন, আমার উদ্বিগ্নতা কি আপনি মাথায় রাখছেন? আপনি যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ইন্টারফেয়ার করতেছেন, আমার দেশকে স্টেবল থাকতে দিচ্ছেন না, এই যে সনাতনীদেরকে খেপাচ্ছেন, উস্কাচ্ছেন, হিন্দুদেরকে দিয়ে পলিটিক্স করাচ্ছেন, আপনি যে আওয়ামী লীগকে, হাসিনাকে কয়দিন পর পরে ফেরানোর চেষ্টা করেন, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন না? আপনি আমার দেশে যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসির আসামি, গণহত্যার আসামি, তাকে আপনারা সব দল মিলে আশ্রয় দিয়েছেন, দিল্লিতে থাকতে দিচ্ছেন, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ওই পারে রেখেছেন যারা এখানে অস্থিতিশীলতা তৈরি করছে, একটা বক্তব্য দিয়ে দিচ্ছেন, আবার ২-৪-৫ হাজার আওয়ামী লীগের লোকজন গ্রেফতার হইতেছে, মাইর খাচ্ছে, এগুলো আমাদের উদ্বিগ্ন হওয়ার বিষয় না? তাহলে প্রশ্ন হচ্ছে আপনার উদ্বিগ্নতাকে আমি কখন সম্মান করব? যখন আপনি আমার কনসার্নকে সম্মান করবেন। সেক্ষেত্রে এটা উদ্বেগ, ভারতের উদ্বেগের বিষয়টা আমাদের মাথায় নেওয়ার দরকার নেই। আমরা বলবো, মানে কথা বলতে শুনতে তো সমস্যা নেই। বাংলাদেশ সরকার যেতে চাই মাসুদ কামাল, আপনার কি মনে হয় তারা বলছেন এনডিটিভি নয়াদিল্লির আশঙ্কা চীনের উপস্থিতি বাড়লে, চীন যেহেতু সহযোগিতা করবে বলেছে, চীনের উপস্থিতি বাড়লে ভারতের নিরাপত্তা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী একটি এই গুরুত্বপূর্ণ করিডোরের কৌশলগত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। চিকেন নেকের কথা বলছে শিলিগুড়ি। তো আপনি কি মনে করেন আসলে ভারত এটা করতে দেবে? দীর্ঘদিন বাধাও দিয়েছিল আমরা যতটুকু জানি। বাধাটা কীভাবে দেবে? ভারত কি আমার ভূখণ্ডে আসবে? আমি একটা সহজ কথা ভাই, আমি একটা প্রকল্প করব, কোথায় করব? আমার ভূখণ্ডে করব। কেন প্রকল্পটা করার দরকারটা কি আমাদের? কারণ আমরা আমার এখানে পানি পাচ্ছি না। পানি পাচ্ছি না কার জন্য? ভারতের কারণে। ভারত আমাকে পানি দিচ্ছে না, সেটা আপনি খুব ঠান্ডা মাথায় দেখেন যে তার কারণে আমি পানি পাচ্ছি না। তো আমি ওনাকে ডিস্টার্ব না করে, ভারতকে ডিস্টার্ব না করে, আমি আমার পানির জন্য আলাদা একটা ব্যবস্থা করতেছি। কারণ এই ব্যবস্থাটা আমি করতে পারছি না, আমি আরেকজন লোককে দাওয়াত করে দেবে, তুমি কাজটা আমরা করে দাও। এখন ভারত বলবে না, তুমি ওরা আসতে দেবো না। কেন আসতে দেবেন না ভাই? আপনি, ও তো আপনার জায়গায় আসবে না, ও তো আমার জায়গায় আসবে। কারণ আমার জায়গায় আমি কি আমার সমস্যা মেটানোর জন্য যেটাকে আমি ভালো মনে করি সেটাকে আমি করতে পারবো না? আমি পারবো না কেন? আপনি যদি মনে করেন যে ও আসলে পরে আপনার সমস্যা হতে পারে, আপনি মনে করেছেন, ঠিক আছে, আপনি মনে করতেই পারেন, তাহলে আপনি পানি ছেড়ে দেন, তাহলে আপনি পানি ছেড়ে দিলেই পারেন, তাহলে তো আমার এই কামটা করতেই হয় না। ভাই কথাটা সিম্পল, আপনাকে উদ্বেগ থেকে মুক্ত রাখার জন্য আমি না খেয়ে মরে যাবো, এটা কেমন আবদার ভাই? এটা কেমন আবদার হলো? আপনি আপনি একটু উদ্বিগ্ন হবেন, এই জন্য আমাকে না খেয়ে মরতে বলেন আপনি, আমি রাজি হবো। আমি যদি আমার মধ্যে মিনিমাম নিজের প্রতি ভালোবাসা থাকে, এটা মানবো। পৃথিবীর কেউ মানবে? মানবে না তো। ওনারা ওনাদের কথা বলবে, আমরা আমাদের কাজ করে যাবো। হ্যাঁ, সেই সাথে নতুন একটি বিষয়টা সামনে এসেছে সম্প্রতি, নো আর্জেন্টিনা, নো ব্রাজিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম স্লোগান দিয়ে একটা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়েছে। যারা মিছিলে অংশ নিয়েছেন তাদের হাতে ইসলাম ধর্মের কালেমা লেখা সাদা কালো পতাকা। জাস্ট এই পতাকাটা, প্রশ্ন হচ্ছে নিতান্তই ধর্মীয় অনুভূতি থেকে এসব করেছেন নাকি কোনো বিদেশি শক্তির স্বার্থে কাজগুলো হচ্ছে? যেহেতু ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজা যেদিন অভিযোগ করলেন যে বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তৎপরতা রয়েছে, ঠিক সে সময়ে বাংলাদেশে এই ধরনের একটি কার্যক্রম, এটা কি কোনো ধরনের ষড়যন্ত্র কিনা অন্যান্য দেশের, নাকি আদৌ আমাদের দেশে এই ধরনের কোনো? এটা যে কোনো কিছু হতে পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আমার বক্তব্য হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা লাগাইতে হবে, লাগাই নিয়ে তারপরে এটার সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা করতে হবে, এই চিন্তাটাই তো খারাপ। মানে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা আমি যে কারণে বলি, এটা আমি যে কারণে বলি, এই পতাকাটা আমি যে কারণে উড়াবো, তার সঙ্গে কি ব্রাজিল আর্জেন্টিনা পতাকার সঙ্গে কি কোনো রকম বিরোধ তৈরি করে? দুটো কি একই লাইনে আলাপ হলো? এক লাইনে আলাপ হলো না তোরে ভাই।
তো এখন এইটার সঙ্গে মিলানোর দরকারটা কি? এটা যারা মেলানে এভাবে দেখেন, সব খালি নো ব্রাজিল নো আর্জেন্টিনা বলার দরকার নেই তো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইটা পতাকাটা, এই যে ইটা কালেমাটা, এটার সঙ্গে তো কোনোটারই কোনো তুলনা হয় না। আপনার সারা জীবনের কোনো চিন্তার সঙ্গেই কোনো কিছুর সঙ্গে এটা তুলনীয় নয়। যেটা তুলনীয় নয় সেটাকে সে তুলনায় আনতেছে কেন? এটা কেমন যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়াইলে পরে ওইটা ওই 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 কালেমাটা আমার মন থেকে চলে যাবে? এটা কেমন ভাই? এগুলি হলো কি জানেন, এগুলো হলো কি, এগুলো একটা মতলববাজি। এর পিছনে একটা মতলব আছে। আর মতলবটা কি, এটা সরকারকে খুঁজে বের করতে হবে। এবং যারা এই মতলবে কাজকর্ম করে, দেখেন তো আমার বয়সটা কম হয় নাই, এতদিন বয়সে অনেকগুলি বিশ্বকাপ দেখি, 82 থেকে বিশ্বকাপ দেখি, মোটামুটি বুঝে শুনে দেখি। আমি এরকম কোনদিন দেখি নাই যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকার সঙ্গে ওইটা যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থা আসবে। এটা কি সাংঘর্ষিক নাকি? ওইটা এক জিনিস, এটা আরেক জিনিস। তো এটাকে এটা আনতে হবে কেন? এটাকে বাংলাদেশকে কোন ধরনের মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চক্রান্ত কি? এই অভিযোগ এটা শেখ হাসিনা সারা জীবনই দিয়ে আসছিল। কিছু হইলেই খেলি কইতো যে এটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, হ্যাঁ হয়ে যাচ্ছে। এইগুলি বলার জন্য বলা হচ্ছে। আমার দেশের মানুষ মৌলবাদী না। আপনি 20টা সংগঠন করেন আপনি, আমাদের তো আপনার পক্ষে নিতে হবে নাকি? আমার মতো আরো লোক তো আছে, এই লোকগুলিকে তো আপনার সংগঠনে যোগ দেওয়াইতে হবে। দেওয়ার না কিরম পারেন? একদিন তো দেখতেছি, তো বহুত দেখতেছি, এগুলো বোগাস। জি, এটা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি কি মনে করেন আসলে এটি কোনো ধরনের ষড়যন্ত্র কিনা, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র কিনা? যেহেতু ইসরায়েল রাষ্ট্রদূত রিভেন আজার যেদিন বলেছিলেন যেখানে হামাসের উপস্থিতি আছে বাংলাদেশ পাকিস্তানের, সেই কারণে কি আসলে এইসব সাথে কোনো যোগসূত্র দেখেন কিনা? একটা বিষয় হচ্ছে যে আপনার ইন্ডিয়া এবং ইসরায়েলের ভিতরে গত 10 বছরে, পার্টিকুলারলি মোদি ক্ষমতায় আসার পর থেকে 10-12 বছরে আপনার ডিফেন্স, মিলিটারি কোঅপারেশন, স্ট্র্যাটেজিক রিলেশনশিপ এগুলো ব্যাপক মাত্রায় বেড়েছে। এবং কংগ্রেসের যে একটা গ্লোবাল পলিটিক্যাল পজিশন ছিল, ধরেন প্রো প্যালেস্টাইনের স্ট্রাগলের পক্ষে থাকা, জাতিসংঘ থেকে সব জায়গা থেকে সেই পজিশন থেকে সরে আসছে। এবং ইন্ডিয়া ইসরায়েল মিলে কিন্তু এইবার সাইপ্রাসের ক্যান্ডিডেটের জন্য কাজ করেছে। আমাদের যেখানে ক্যান্ডিডেট ডক্টর খলিলুর রহমান জিতলেন, বিকল্প ছিল কিন্তু সাইপ্রাসের ক্যান্ডিডেট। এবং আপনার মনে থাকার কথা যে সাইপ্রাসের ক্যান্ডিডেটের জন্য সাইপ্রাসের প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে আসছেন নির্বাচনের আগে, ওই ভোটের আগে। আবার মোদি তার কয়েকদিন আগে সাইপ্রাসে গিয়েছিল এবং সাইপ্রাসকে হলো সেকেন্ড ইসরায়েল বলে। জায়নিস্টদের ওই ইসরায়েলি মিডিয়াতে যখন কার্টুন করে যে যুদ্ধে হেরে গেলে নেতানিয়াহু পালাবে কোথায়, তখন বলা হয় যে এটা সাইপ্রাসে পালাবে, সে তার পালানোর ওখানে জায়গা আছে। তাহলে সেই রিলেশনশিপের জায়গায় আমরা দেখেছি পাকিস্তান বর্ডারে খুব সিরিয়াস সার্ভেলেন্স ইকুইপমেন্ট ইসরায়েল দিয়েছে এবং আমাদের বর্ডারেও বিভিন্ন জায়গাতে ইসরায়েল এই সার্ভেলেন্স ইকুইপমেন্ট দিচ্ছে, যেটা ভারত ব্যবহার করতেছে অ্যাক্টিভলি। এবং এই সম্পর্কটার কারণে যেটা হচ্ছে, কারণ বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতি, অখণ্ড ভারতের যে ফ্যাসিবাদ, কল্পিত রাষ্ট্র প্রকল্প, এবং ইসরায়েলেরও যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র, গ্রেটার ইসরায়েল প্রজেক্ট, সেই নীল নদী থেকে শুরু করে একেবারে ভূমধ্য সাগর পর্যন্ত পুরোটা 7টা মুসলিম দেশের ভূখণ্ড মিলায় তার যে বৃহত্তর রাষ্ট্র প্রকল্প, এগুলো একই রকম ফ্যাসিবাদ, মানে একই রকম কল্পিত রাষ্ট্র, যেগুলো পৃথিবীতে কখনো ছিল না বাস্তবে। তো সেই জায়গায় চিন্তায়, মতাদর্শে এই দুইটা দল এবং রাষ্ট্র প্রকল্পের ভিতরে যথেষ্ট মিল আছে। এখন দেখেন অ্যাম্বাসেডার, এই যে ইসরায়েলের অ্যাম্বাসেডার যে হামাস নিয়ে কথা বলল, হামাস কিন্তু পলিসি ওয়াইজ সে ফিলিস্তিনের বাইরে কোথাও অপারেট করে না, এটা তার দলীয় পলিসি, এর বাইরে সে কোথাও অপারেট করে না। হামাসের যারা আপনার লোকজন আছে, কমান্ডার, তারা বিভিন্ন দেশে থাকে, লুকায় থাকে। হামাসের যারা ওয়েল উইশার আছে, হামাসের যারা পলিটিক্যাল উইংয়ের সদস্যরা আছে, বিভিন্ন দেশে তারা থাকেন, কিন্তু তারা কোনো দেশে অপারেশন করেন না, এটা তাদের পলিসির এগেনস্টে। অতএব এই কথাগুলো বলা হচ্ছে 2004, 5, 6 সালের দিকে আমরা দেখেছি যে বাংলাদেশের গণমাধ্যমে ভারতে যেভাবে একটা জঙ্গি রাষ্ট্র বিএনপি জামাতের সরকারের মধ্য দিয়ে মৌলবাদের উত্থান হচ্ছে। আপনার মনে থাকার কথা যে মনমোহন সিংয়ের প্রাইম মিনিস্টারের ওয়েবসাইটে 25% পর্যন্ত বলা হচ্ছে জামাতের ভোট ব্যাংক 25% পর্যন্ত হয়ে গেছে, এটা টলারেট করা যাবে কি যাবে না। এই প্রসঙ্গে দেখলাম পরবর্তীতে হুজি তৈরি হইল, জঙ্গিবাদ, 64 জেলা আপনার বোমা বিস্ফোরণ, তারপরে বাংলা ভাই, আব্দুর রহমানের নাটক, যারা নিজেরা হচ্ছে আবার সব আওয়ামী লীগের নেতাকর্মীর আত্মীয়,
আপনার এই জামালপুরের আওয়ামী লীগের নেতা মির্জা আজমের দুলাভাই শায়েক আব্দুর রহমান, যারা ভারতে ট্রেনিং নিয়েছে, যে সকল অস্ত্র ককটেল যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মেড ইন ইন্ডিয়া ছিল, গোয়েন্দা সংস্থার লোকজনও তখন সেগুলো বলেছে। একই ন্যারেটিভ বিল্ড করবার চেষ্টা করা হচ্ছে, যেহেতু এখানে আওয়ামী লীগ মতো সোকল প্রোগ্রেসিভ সেকুলার লিবারাল পলিটিক্যাল ফোর্স নাই। এটা ওয়ার্ক করবে না। এই জিহাদ ব্যবসা বলেন আর হচ্ছে জঙ্গি বয়ান বলেন, দুইটার কোনোটা ফাংশন করবে না। যেটা জরুরি সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সিরিয়াসলি বোঝা দরকার যে আসলে এর পিছনে কি একটা ইনোসেন্ট একটা ধর্মীয় মূল্যবোধ কাজ করেছে, যে ঠিক আছে সবাই আর্জেন্টিনা ব্রাজিল সবাই খেলা নিয়ে ব্যস্ত, আমরা একটু ধর্মীয় প্রচারণা করি, এইটা না এর পিছনে আসলে কোনো বয়ানের রাজনীতি, কোনো সংগঠন কাজ করতেছে কিনা যারা বাংলাদেশকে ছোট করতে চায়। জি, অসংখ্য ধন্যবাদ।